ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। আজ আবার শুরু করছি অন্যরকম কষ্ট হাসি আনন্দে ভরপুর একটি নতুন ড্রামার এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। প্রথমে আমরা পরিচিত হই ড্রামার হিরো ইয়ানের সাথে, পরে ড্রামার হিরোইন হানার সাথে। গল্পের শুরু হানা ও ইয়ানের সেই রাতের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য। এরপর ৬ বছর কেটে যায়। ইয়ানের অ্যাসিস্ট্যান্ট চেং তাকে জানায় যে সেই রাতের মেয়েটি সম্ভবত গর্ভবতী হয়ে গিয়েছিল। যদি সন্তান হয়ে থাকে তাহলে সন্তানের বয়স ৫ বছর হবে। বর্তমানে হানা তার ২ সন্তান থিও এবং লুনাকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। বাচ্চারা যখন তাদের বাবার কথা জিজ্ঞেস করে, হানা তখন এড়িয়ে যাওয়ার জন্য দেয়ালে থাকা এক সেলিব্রিটির পোস্টার দেখিয়ে বলে, এটাই তোমাদের বাবা। বুদ্ধিমান থিও বলে, মা, দিবা স্বপ্ন দেখা বন্ধ করো, তুমি শুধু সুন্দর চেহারাই দেখো। লুনাকে স্কুলে পাঠানোর জন্য আমাদের টাকা দরকার। হানা তাদের বাড়ি যায়। যখন তার মায়ের কাছে জমানো টাকার কথা জিজ্ঞেস করে তখন তার মা জানায় সে সব টাকা খরচ করে ফেলেছে। তার মা বলে, বিয়ের আগে সন্তানের মা হয়েছ, কোন পরিচয়ে সন্তান স্কুলে পাঠাবে? তোমাকে এখন এক বৃদ্ধ লোকও বিয়ে করবে না। ঠিক তখনই সেখানে হানার বোন মুনা তার ছেলে ভিন্সকে নিয়ে হাজির হয়। মুনা জানায় তার স্বামী বাড়ি বিক্রি করে দিয়েছে, তাই সে এখন মায়ের সাথেই থাকবে। ভিন্স একটি বক্স নিয়ে খেলছিল। তখন মুনা বলে, ওটা রেখে দাও, ওটা আমার হাজবেন্ডের শেষ স্মৃতি। মুনা বলে, ওই উজলেস জেট পেন দিয়ে তুমি কি করবে? মুনা হানাকে তাচ্ছিল্য করে বলে, এই সব ভুলে যাও, মা তোমার জন্য ১০ বছরের বড় এক ধনী পাত্র ঠিক করেছে। তার অনেক গাড়ি বাড়ি আছে, তুমি সেখানে যাও, ভালো হবে। থিও তখন তার আন্টিকে বলে, ওই লোক যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তুমিই বিয়ে করে নাও না। হানা থিওকে বলে, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। তার মা বলে, অনেক হয়েছে, গ্রোসারি কিনতে যাও, এসে রান্না করতে হবে। হানা বাইরে চলে গেলে তার মা অনেক টাকা বের করে দেয়। তার মা বলে, এখান থেকে যত খুশি খরচ করো। মুনা বলে, এত টাকা কোথায় পেয়েছ? তার মা বলে, হানা দিয়েছে। যদি এই টাকা চায়? তার মা বলে, বলবো খরচ করে ফেলেছি। সে আমার বায়োলজিক্যাল মেয়ে না, তার কথা ভাবি না। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে মুনা দেখতে পায় সামনে ইয়ান এবং তার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে। ইয়ান জানায় সে ৬ বছর আগের সেই মেয়েটিকে খুঁজতে এসেছে। মুনা সুযোগ বুঝে মিথ্যে বলে ওঠে, আমি সেই মেয়ে, আর এটা আমাদের ছেলে ভিন্স। ইয়ান বুঝতে পারছিল না। ইয়ান যখন হোটেলের রুম নম্বর জানতে চায়, মুনা বানিয়ে বলে, অনেক আগের কথা তো ঠিক মনে নেই। তখন মুনা দেখায় আর বলে, এই জেট পেনটি তুমি আমাকে রেখে গিয়েছিলে। ইয়ান বাইরে এসে বলে, ওদের বাড়ি নেওয়ার ব্যবস্থা করো। তখন একজন চোর এসে ইয়ানের ফোন ছিনতাই করে যাচ্ছিল। হানাও সেদিক দিয়ে যাচ্ছিল। হানা চোর ধরে আচ্ছা করে ধোলায় দেয়। চোর পাল্টা আঘাত করতে চাইলে ইয়ান বাঁচিয়ে নেয়। ইয়ান বলে, আপনার ফোন নাম্বার দিন, আপনাকে পুরস্কার দিব। থিও আড়ালে দাঁড়িয়ে ইয়ানকে দেখে মন্তব্য করে, এই আঙ্কেল মাকে ইমপ্রেস করার জন্য পুরনো পদ্ধতি ব্যবহার করছেন। মা হ্যান্ডসাম ছেলে দেখলেই সেখান থেকে যেতে পারে না। লুনা বলে, তাহলে কি উনাকে আমার বাবা ডাকা উচিত? হানা লুনার মুখ চেপে ধরে। হানা বলে, আমি শুধু হেল্প করেছি, পুরস্কার দিতে হবে না বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় ইয়ান শেষ পর্যন্ত মুনা আর ভিন্সকে নিজের বাড়িতে নিয়ে যায়। মুনা আলিশান বাড়ি দেখে মনে মনে স্বপ্ন বুনতে থাকে যে সব সম্পদ তার হবে। বাড়ির মেড তাকে একটা রুম দেখিয়ে দেয়। মেড বলে, মিম, এটা আপনার রুম। মুনা বলে, ইয়ান লু কোন রুমে থাকে? মেড দেখিয়ে দেয়। পরে সে ইয়ানের শোবার ঘরে সেজে গুজে অপেক্ষা করতে থাকে। কিন্তু ইয়ান ঘরে ঢুকে মুনাকে দেখে বিরক্ত হয় এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ইয়ান তাকে সাফ জানিয়ে দেয় সেই কেবল সন্তানের খাতিরে তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, অন্য কোনো কারণে নয়। ইয়ান কঠোরভাবে মুনাকে সতর্ক করে দেয়, আর কখনো যেন তোমাকে আমার রুমে না দেখি। এরপর দৃশ্য পরিবর্তন হয়। হানা একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হয়। সে তার সন্তানদের বলে, তোমরা নানিকে একদম বিরক্ত করবে না। হানা নিজের মনেই বলে, আমি এই ইন্টারভিউর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি, আশা করি চাকরিটা হয়ে যাবে। কিন্তু অফিসে পৌঁছানোর পর পরিস্থিতি পাল্টে যায়। সেখানকার একজন দাম্ভিক কর্মচারী হানার ফাইল দেখে উপহাস করে বলে, তুমি কে? তোমার তো কেবল ব্লাইন্ড লক গ্রুপের ক্লিনিং স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। আমাদের মতো বড় কোম্পানিতে তোমার মতো অযোগ্য লোকের জন্য জায়গা নেই। আবার 2টো বাচ্চা নিয়ে এসেছে। থিও বলে, আমরা খুব ভালো সন্তান, বাজে কথা বলো না।
দামগিক কর্মচারী বলে, আমাদের সময় নষ্ট না করে এখান থেকে বিদায় হও। অফিস কর্মচারীর এমন অপমানজনক কথা শুনে হানা অত্যন্ত মন খারাপ করে এবং হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন হানা দেখতে পায় সেখানে বডিগার্ড হিসাবে নিয়োগ নিচ্ছে। তখন সেখানে ইয়ান এসে হাজির হয়। ইয়ান বলে, এমন খারাপ বিহেভ করছো কেন? দাম্ভিক কর্মচারী বলে, সে ওমেন হয়ে গার্ড হিসাবে নিয়োগ জব নিতে যাচ্ছে। আমরা আপনার সিকিউরিটির কথা ভেবে ইগনোর করছি। ইয়ান বলে, আমি ওনার এবিলিটি জানি। কাগজপত্র রেডি করে আজকেই জয়েন দিতে বলো। হানা বলে, উনি যখন বিলিভ করছে না তো স্যার একটা এক্সাম নিন। সেখানে শক্তিশালী বক্সার নিয়ে আসা হয়। হানা সেখানে জিতে যায়। ইয়ান বলে, তুমি সত্যই একজন শক্তিশালী ওমেন। হানা খুশি হয়ে 2 বাচ্চাকে ধরে বলে, সত্যই আমি জব পেয়ে গেছি। পরের সিনে দেখানো হয় হানা 2 বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে। লুনা হঠাৎ দেখতে পায় ইয়ান আর ভিন্সকে। সে অবাক হয়ে বলে, মা, ওই আঙ্কেল ভিন্সের সাথে কি করছে? হানা তা দেখেও বিশ্বাস করতে চায় না। সে বলে, তুমি ভুল দেখছ, উনি এখানে কেন আসবেন? তখনই ইয়ান বলে, আমাকে নিয়ে কথা হচ্ছে বুঝি? ইয়ান বলে, স্কুলে বাচ্চা দিতে এসেছি। হানা অবাক হয়, আপনি বিয়েও করেছেন, আবার বাচ্চাও আছে? আমাকে একটু 4টের আগে ছুটি দিয়েন। আজ তোমার প্রথম অফিস আর লেট, আবার আগেই ছুটি চাইছ? ইয়ান বলে, সেটা তোমাকে ভাবতে হবে না, ড্রাইভার এসে নিয়ে যাবে। হানা বলে, সে এত ভালো কেন? হানা অফিস ডিউটি করছে। তখন হানা দেখে একটা বই সেলফ থেকে ইয়ানের ওপর পড়ছে। হানা তা ধরে ফেলে। তখন তারা খুব কাছাকাছি চলে আসে। ইয়ানের হানার শরীরের পারফিউমের ঘ্রাণ পেয়ে থমকে যায়। তার মনে হয় এই ঘ্রাণটা খুব চেনা, ঠিক যেন সেই রাতের সেই মেয়েটির মতো। কিছু জিজ্ঞেস করার আগেই থিও আর লুনা সেখানে আসে। লুনা জানায় তারা ভিন্সের সাথে দেখা করতে গিয়েছিল এবং তাকে নিজের হাতে বানানো আমন্ড কেক খাইয়েছে। হানা এটা শুনে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার সন্তানদের আমন্ডে মারাত্মক অ্যালার্জি আছে আর শরীর লাল হয়ে গেছে। সে দ্রুত তাদের হাসপাতালে নিতে চায়। ঠিক তখনই ইয়ান নিজের পকেট থেকে একটি ওষুধ বের করে দেয় এবং জানায় যে তার নিজেরও আমন্ডে অ্যালার্জি আছে। ইয়ানের অ্যাসিস্ট্যান্ট চেং তখন মন্তব্য করে, স্যারের এই অ্যালার্জিটা বংশগত। এরপর মুনা সেখানে এসে হানাকে দেখে চমকে যায়। হানা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মুনা দম্ভ করে বলে, আমার এক ধনী পরিবারে বিয়ে হয়েছে, তারা আমাকে খুব ভালোবাসে। কিন্তু ইয়ানকে আসতে দেখে মুনা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। মুনা মনে মনে ভয় পায় পাছে তার মিথ্যা ধরা পড়ে যায়। পরের সিন, ইয়ান বাসায় এসে দেখে ভিন্সে মেটের পিঠে ঘোড়া খেলছে। ইয়ান এটা দেখে বলে, উনি আমাদের সম্মানিত মেট, বহু বছর ধরে আছে। ওনার সাথে এ কেমন আচরণ, মানা যায় না। মুনা পরে ইয়ানকে গিয়ে বলে, ভিন্স ছোট মানুষ, ও ভুল করে ফেলেছে। তারপর ভিন্স আমন্ড ক্যান্ডি খাচ্ছিল। ইয়ান ক্ষেপে না করে, এতে অ্যালার্জি আছে। ভিন্স বলে, আমি খুব পছন্দ করি, আমার কিচ্ছু হয় না। ইয়ান অবাক হয়, অ্যালার্জিটা বংশগত। মুনা বলে, সে হয়তো আমার ব্লাড পেয়েছে। মুনা বলে, শুনলাম পার্সোনাল বডিগার্ড রেখেছ? ইয়ান বলে, আমাকে নিয়ে মাথা গামাতে হবে না, তোমাকে নিয়ে আসা হয়েছে বাচ্চা দেখার জন্য, তাই লিমিট ক্রস করো না। পরের সিনে দেখা যায় হানা একজন ছেলেকে টাকা দিচ্ছে। এটা ইয়ান দেখতে পায় আর ভাবে এই বুঝি তার স্বামী। ইয়ান কাছে এসে বলে, স্বামীকে এভাবে সব টাকা দিতে হয় না, তোমার উচিত 2 বাচ্চার জন্য সেভিংস করা। হানা বলে, আমি তার কাছে ঋণী। এরপর সিন, হানা তার মায়ের বাড়ি, মুনাও তার মায়ের বাড়ি। মুনা বলে, এখন আমার খুব রিচ ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই আমি তোমাকে পরিচয় দিতে চাই না। এখানে 3 মিলিয়ন টাকা আছে, এটা নিয়ে এই শহর ছেড়ে চলে যাও। হানা বলে, রিসেন্টলি বাচ্চাদের স্কুলে ভর্তি করেছি, আমি কোথাও যাব না। মুনা বলে, আমি তোমার সব সত্যিটা বলে দিব। হানা বলে, তোমার জন্যই আজ আমার এই অবস্থা। তখন সেখানে এলেন আসে। হানা জিজ্ঞাসা করে তার বোন কেমন আছে। এলেন বলে, ভালো না, কোনো ইমপ্রুভমেন্ট নেই। পরে এলেন হানাকে হাসপাতালে নিয়ে যায়। এলেন বলে, তোমার জন্যই আমার বোনের এই অবস্থা, এখন তোমাকেই দেখতে হবে। হানা বলে, আমার তো অফিস আছে। পরে হানা সেখান থেকে চলে যায়। পরে এলেন মুনার মাকে ফোন করে বলে, সব আপনার কথা মতোই হচ্ছে,
আমার টাকা সময় মতো পাঠিয়ে দেবেন। আসলে এই সবটাই ছিল মুনার মায়ের ষড়যন্ত্র, যাতে হানা ইয়ানের থেকে দূরে থাকে, যেন ইয়ান আসল সত্য জানতে না পারে। অফিসের অন্য একটি দৃশ্যে দেখা যায় একটি ভারী ফুলদানি হানার গায়ের উপর পড়তে যাচ্ছিল। হানা দ্রুত এসে ইয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে হানার হাত কেটে যায়। ইয়ান খুব চিন্তিত হয়ে পড়ে এবং নিজেই হানার হাতে ব্যান্ডেজ করে দেয়। সে রাগান্বিত স্বরে হানাকে বকা দেয়, এইসব করার কি দরকার ছিল? ফুলদানিটা তোমার গায়ের ওপর পড়লে তো বড় দুর্ঘটনা ঘটতে পারত। হানা অবাক হয়ে ইয়ানের যত্ন দেখে আর বলে, আপনাকে সেভ করা আমার কর্তব্য, কারণ আমি আপনার বডিগার্ড। ইয়ান বলে, বডিগার্ড না হলে কি আমাকে সেভ করতে না? হানা কিছু বলে না। অন্য সিন, হানা অফিসের সবাইকে গিফট দিচ্ছে। হানা ইয়ানকে একটি স্টোনের গান গিফট দিয়ে বলে, এটা আপনাকে সেফটি দেবে। হানা আসলে চাকরি ছেড়ে দিতে চাইছে, তাই সে আগেই চাকরি থেকে রেজিগনেশন দিয়েছে। তখনই ইয়ান তাদের একসাথে দেখে আর বোঝে যে হানা নিশ্চয়ই তার স্বামীর জন্যই চাকরি ছাড়তে যাচ্ছে। সে ড্রাইভারকে তাদের সম্পর্কে সব ইনফরমেশন নিতে বলে। এরপর হানা ইয়ানের সাথে বাচ্চাদের নিতে স্কুলে যায়। লুনা ইয়ানকে দেখেই তার কোলে যায়। এটা দেখে থিও বলে, মেয়েরা বেশি ছেলেদেরকেই ভালোবাসে। ভয় নেই মা, তোমার ছেলে তোমার কাছেই আছে। এরপর অন্য সিন, চেং তার বসকে হানার সব তথ্য জানায়। আসলে এলেন তার স্বামী নয়, বছরের পর বছর কিভাবে হানাকে ইউজ করে আসছে। তারপর হানা বাচ্চাদের টিউশন ফি তার মায়ের কাছে থেকে নিতে যায়। তার মা সবাইকে বলে বেড়াচ্ছে নতুন জামাই অনেক বড় লোক, সে তাকে একটি জেট ব্রেসলেট গিফট করেছে, এখন তাদের টাকার কোনো অভাব নেই। কিন্তু হানা নিজের টাকা ফেরত চাইলে তার না দিতে চায় না। তখন হানা বলে, তুমি কখনো আমাকে নিজের মেয়ে মনে করনি। আমি সারা জীবন তোমার আর মনার টেক কেয়ার করে এসছি। এখন তোমাদের কোনো টাকার অভাব নাই, তারপর কেন টাকা দিতে চাইছ না? পরে তার মা টাকাটা দিয়ে দেয়। তখনই হানার ফোন আসে অফিস যাবার জন্য। হানা অফিসে আসে। ইয়ান বলে, তুমি যে মেয়ের ডাক্তারি খরচ দিচ্ছ সেটা ঠিক না, কারণ সেটা খেলা ছিল। কেউ ইনজিওর্ড হলে সেটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে না। ইয়ান বলে, আমি অগ্রিম মেডিকেল ফি দিয়ে দিয়েছি আর একজন নার্সও রেখেছি, সো তোমাকে চাকরি ছাড়তে হবে না। পরে হানা বাচ্চাদের স্কুল থেকে আনতে যায়। থিও বলে, কাল তাদের প্যারেন্টস অ্যাক্টিভিটি আছে। থিও বলে, ভেবো না মা, কাল আমরা যাব না, কারণ আমার এসব পছন্দ নয়। আসলে থিও তার মার ছুটি নেই তাই বলছে। ওদিকে ভিন্সের স্কুলে পরের দিন প্যারেন্টস অ্যাক্টিভিটি থাকায় মুনা বলে, সে শপিংয়ে ব্যস্ত থাকবে, তুমি তোমার বাবাকে নিয়ে যাও। ভিন্স বলে, উনি আমার বাবা নয়। তখনই ইয়ান সেখানে চলে আসে। মুনা বলে, ভিন্স কখনো তার বাবার সঙ্গে এমন অ্যাক্টিভিটিতে যায়নি, কাল তুমি ওকে নিয়ে যাও। পরদিন হানা ছুটি যাবার আগেই বলে, কাল আমি অফিসে আসব না, তাই তোমারও আসার দরকার নেই। তারপর হানা তার বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে, এমন সময় লুনার সাথে মুনার ধাক্কা লাগে, জামা নষ্ট হয়ে যায়। হানা বলে, তোমার ড্রেসের দাম কত, আমি দিয়ে দেব। এ কথা শুনে মুনা ভয় পেয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই ইয়ান এখানে চলে আসবে। সে চায় না দুজনের মুখোমুখি দেখা হোক। তখন মুনা বলে, এখানে একটা ড্রেসের দোকান আছে, চলো ড্রেস কিনে নিয়ে আসি। বলি শপে ঢুকে ড্রেস দেখতে থাকে। ইয়ান মুনাকে কল দেয়। মুনা বলে, আমি এই কলটা শেষ করে আসছি। আমাদের তো সেম সাইজ, তুমি ট্রাই করতে থাকো, বলে চলে যায়। ইয়ান মুনাকে খুঁজতে সেই শপেই আসে। হানা চেন লাগিয়ে দেওয়ার জন্য মুনাকে ডাকতে থাকে। ইয়ান চেন লাগিয়ে দেয়। ছেলে মানুষ তার পিছনে দেখে এক ঘুষি লাগিয়ে দেয়। ইয়ান হানাকে বলে, নিজের বসকে মারার জন্য তোমাকে কত টাকা জরিমানা করতে হবে তুমি জানো? হানা বলে, আমার কি দোষ, আপনি তো চেঞ্জিং রুমে উকি দিয়েছিলেন। ইয়ান বলে, মুনাকে তুমি কিভাবে চেনো? ঠিক তখন থিও আর লুনা সেখানে চলে আসে। চলে যাওয়ার সময় সেলস গার্ল বলে, ম্যাম, আপনি পে করেননি। হানা বলে, এটা খুব এক্সপেন্সিভ, তাই আমি কিনতে চাইছি না। তখন ইয়ান পে করে দেয়। ইয়ান বলে, তুমি আমার অফিসের একজন কর্মচারী, তাই তোমার ড্রেস ঠিক রাখা আমার দায়িত্ব। এরপর সবাই স্কুলে যায়। সেখানে কিছু বাচ্চা থিওকে বাস্টার্ড বলে বুলি করতে থাকে। তারা বলে,
তোমার বাবা নেই আর তোমার মা একজন চোর, তাই থিও ওদের মারছিল। হানা এসে থিওকে জিজ্ঞেস করে সে কেন ওদের মেরেছিল। থিও সবকিছু বললে হানা বলে, তুমি কিছুই ভুল করনি। তখন একটি বাচ্চার মা চেঁচিয়ে বলে, কী ধরনের মহিলা আপনি? বাচ্চারা ভুল করতেই পারে, আর আপনি অবৈধ সন্তানদের আশকারা দিচ্ছেন। লুনা চুপ থাকতে পারে না। লুনা বলে, আমার বাবা আছে, ওই তো আমার বাবা, বলে ইয়ানকে দেখায়। ইয়ান বলে, আমি ওদের বাবা, আর আপনি আমার বাচ্চাদের বুলি করিয়েছেন, তাই আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। ওই মহিলা ভয় পাচ্ছিল না, কারণ তার স্বামী লু কোম্পানির বড় পোস্টে কাজ করে। তখনই তার স্বামী আসে আর ন্যাকা কান্না করে বলে, এই লোকগুলোকে উচিত শিক্ষা দাও, সে আমার ছেলেকে মেরেছে। তখন সেই লোক তাকিয়ে দেখে মিস্টার লু। সে ক্ষমা চায় এবং তার বউকেও ক্ষমা চাইতে বলে। অফিসে ফিরে ম্যানেজার ফাং হানাকে একটি রিপোর্ট দিতে বলে। হানা বলে, আমি তো শুধু একজন বডিগার্ড। ফং বলে, অফিসে বাচ্চা আনা অ্যালাউড না, তুমি বাচ্চা আনবে না। ইয়ান এসব শুনছিল। ইয়ান বলে, যদি কেউ কোনো এমপ্লির সাথে খারাপ ব্যবহার করে তাহলে 1 মাসের স্যালারি কাটা যাবে। তারপর হানা ভুল করে ইয়ানের উপর পানি ফেলে দেয়। হানার শার্ট মুছতে গিয়ে তার পেটের কাছে একটি কাটা দাগ দেখে। হানা চমকে ওঠে। এই দাগ সে আগেও দেখেছে, থিওর বাবার শরীরে। সে ভাবে, এটা কি কোনো কাকতালীয়? তারপর হান তার বাচ্চাদের নিয়ে বাসায় যাচ্ছিল। তখন ফং বলে, তার নেকলেস খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় হানির বাচ্চারাই চুরি করেছে। হান বলে, মোটেও তার বাচ্চারা চোর না। তখন তার কলিগরা বলে, তারা চোরদের সাথে কাজ করতে চায় না। তখন গার্ডদের বলে ব্যাগ সার্চ করতে। সে থিওর ব্যাগ চেক করতে গিয়ে সেই নেকলেসটা বের করে, যেটা ফং আগেই রেখে দিয়েছিল। হঠাৎ ধাক্কাধাক্কিতে থিও পড়ে যায়, তার মাথা ফেটে যায়। ইয়ান থিওর এ অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জিজ্ঞেস করেন, কারো কি এবি নেগেটিভ ব্লাড আছে? ইয়ান বলে, আমার আছে, আমার রক্ত নিন। থিওর জন্য হানা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ডাক্তার বলেন, এটাকে হোমোলাইটিক ডিজিজ বলা হয়। ডাক্তার জানালেন, আত্মীয়র শরীর থেকে রক্ত নিলে অনেক সময় সমস্যা হয়। থিওর চিকিৎসার পর সে সুস্থ হলে ডাক্তার ইয়ানকে উদ্দেশ্য করে বলেন, আপনি বাচ্চার বাবা এটা আগে বলেননি কেন? এমন রিয়াকশন খুব বিরল, লাখে একজনের হতে পারে। তবে নিকট আত্মীয় না হলেও মাঝে মধ্যে এমন প্রতিক্রিয়া দেখা দেয়। হানা মনে মনে ভাবতে থাকে, ইয়ানই হয়তো তাদের বাবা, কিন্তু যেহেতু ইয়ানের এখন নিজের পরিবার আছে, তাই এসব না বলাই ভালো। হানা এসব ভাবছিল। ঠিক তখনই ইয়ান তাকে জিজ্ঞাসা করে, 6 বছর আগে তুমি কি ইম্পিরিয়াল হোটেলে গিয়েছিলে? হানা অস্বীকার করে বলে, সেদিন তার একটি কম্পিটিশন ছিল। এদিকে অফিসের লুনাকে চোর অপবাদ দেওয়া হচ্ছিল। হানা প্রতিবাদ করে বলে, কোনো প্রমাণ ছাড়া কাউকে চোর বলা ঠিক নয়। তখন ওই মেয়েটি হানাকে তার শিক্ষা নিয়ে অপমান করে। অফিসে এত হড্ডগোল দেখে ইয়ান আসে আর বলে, অফিস আওয়ারে কিসের এত কথা? হানা তখন জানায় যে তার মেয়েকে চোর বলছে। ইয়ান বলছে, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, তো সাবধান। এরপর মুনা ইয়ানের নামে আসা একটা রিপোর্ট দেখতে পায়। মেট সেটি রাখতে গেলে মুনা বলে, আমাকে দাও বলে নিয়ে নেয়। মেট বলে, স্যার তার পার্সোনাল রুমে যাওয়া পছন্দ করেন না। মুনা বলে, আমি তার স্ত্রী, আমার অধিকার আছে। মুনা কাগজটি বের করে দেখে ডিয়ানের রিপোর্ট। তখন সেখানে ইয়ান আসে। মুনা সেটি লুকিয়ে ফেলার চেষ্টা করে আর বলে, এটি ভিন্সের হোমওয়ার্ক। অন্যদিকে থিও আর লুনা যখন আইসক্রিম কিনতে যায়, তখন তারা এক বৃদ্ধা মহিলাকে দেখে যে পানি কিনতে গিয়ে টাকা দিতে পারছে না। দয়ালু থিও নিজের আইসক্রিমের টাকা দিয়ে তাকে পানি কিনে দেয়। বৃদ্ধা মহিলা হানাকে বলেন, তুমি তোমার বাচ্চাদের খুব ভালো শিক্ষা দিয়েছ। হানা জানতে পারে সেই মহিলাটিও লু কোম্পানিতে যাবেন। হানা বলে যে সে নিজেও সেখানে চাকরি করে। অফিসে পৌঁছানোর পর নিরাপত্তা রক্ষীরা বৃদ্ধা মহিলাকে ভেতরে ঢুকতে বাধা দেয় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। হানা এর প্রতিবাদ করে। অফিসের ফাং নামের এক কর্মকর্তা এসে বৃদ্ধা এবং হানার বাচ্চাদের অপমান করে। ফাং বলে, অফিসে নতুন রুলস হয়েছে, কোনো গেস্ট নিয়ে আসা যাবে না। এমন সময় ইয়েন সেখানে আসে এবং ওই বৃদ্ধাকে মা বলে সম্বোধন করে। সবাই অবাক হয়ে যায়। ইয়েন বলে, কি হয়েছে? হানা বলে, আপনি নাকি নতুন রুলস করেছেন, বাচ্চা আনা যাবে না? ইয়েন বলে, না তো। ফাং বলে, সব তোমার জন্য হয়েছে, প্রতিদিন 2টো করে বাচ্চা নিয়ে আসো আর আমার নেকলেস চুরি করো। মিসেস লু বলে, কিছুতেই তা হতে পারে না। এই 2টো বাচ্চা কিছুক্ষণ আগে আমাকে পানি কিনে দিয়েছে। আমি পার্স আনতে ভুলে গিয়েছিলাম। বিনিময়ে কোনো রিওয়ার্ড চাইনি। তোমার কথা বিশ্বাস করি না, বরং তোমার বিহেভ খারাপ। মিসেস লু বলে, ফাংকে চাকরি থেকে বরখাস্ত করো। মিসেস লু
থিও আর লুনাকে উপহার দেন এবং তাদের নিজের নাতি-নাতনি হিসেবে আদর করেন। কিন্তু মুনা ফিরে এসে মিসেস লুকে কাজের লোক ভেবে খুব খারাপ ব্যবহার করে। মিসেস লু তাকে একটি উপহার দিতে চাইলে মুনা তা তুচ্ছ জ্ঞান করে। মুনা বলে, তোমার মতো গরিব কি বা গিফট দিতে পারো? মিসেস লু বলে, ওনার যদি এই গিফট পছন্দ না হয় তাহলে এইটা নিয়ে রেখে দিও মেট। পরে সেখানে ইয়ান আসে। ইয়ান বলে, কি হচ্ছে এখানে? মুনা বলে, তোমার ছেলে গেম খেলতে চাচ্ছে আর এই নতুন মেট কোনো কাজই করছেন না। ইয়ান বলে, ইনি আমার মা। মুনা বলে, সরি, বুঝতে পারিনি। ইয়ান বলেছিল আপনি আসবেন, তাই আপনার জন্য নতুন মেটও রেখেছি। তখন মুনা বলে, তার ছেলেকে, ভিন্স, দাদুকে হাই বলো। ভিন্স মুখ ভেঙচে হাই বলে। তখন মিসেস লু বলে, আমি লক্ষ্য করছি মেটদের সাথে তোমার আচরণ ভালো না। আমরা মেটদের সাথে খুব ভালো আচরণ করি, আশা করি নিজেও শুধরে নিবে। তখন মুনা সেই গিফটটা নিতে চায়। মিসেস লু বলে, এইটা তোমাকে দেয়ার প্রয়োজন মনে করছি না, তোমাকে অন্য গিফট দেব। মিসেস লু ঘরের ভেতর মেটের সাথে কথা বলছে। মুনাকে তার পছন্দ হয়নি। অফিসে একটি মেয়ে দেখেছি, কত ভালো, নাম হানা। মুনা বাইরে থেকে সব শুনছিল আর হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। পরবর্তীতে হানা ইয়ানের সাথে এক ক্লায়েন্টের দেখা করাতে নিয়ে যায়। সেখানে হানা ভুলবশত মনে করে ক্লায়েন্টরা ইয়ানকে আক্রমণ করতে আসছে, তাই সে তাদের মারধর শুরু করে। এর ফলে ইয়ানের $100 মিলিয়ন একটি ডিল বাতিল হয়ে যায়। ইয়ান রেগে গিয়ে বলে, এই টাকা হানার বেতন থেকে কাটা হবে। হানা হিসেব করে দেখে এই টাকা শোধ করতে তার প্রায় 300 বছর সময় লাগবে। স্কুলের টিচার বলে, থিও আপনাকে নিয়ে একটি সুন্দর রচনা লিখেছে, খুব ভালো ইমোশন। টিচার ভেবেছে ইয়ানি হয়তো তাদের বাবা। থিও আর লুনা ইয়েনকে তাদের বাবা হিসেবেই পরিচয় দেয়। হানা যখন শিক্ষককে বোঝাতে যায় যে তারা ছোট তাই ভুল করেছে, বাট শিক্ষক কিছু শোনে না। এদিকে এলেনকে হানার সাথে দেখে ইয়েন হিংসে করতে শুরু করে। সে ভাবতে থাকে এলেন হয়তো হানার প্রাক্তন প্রেমিক বা সহপাঠী। এলেন হানার সাথে তার বাসায় এলে হানা জিজ্ঞাসা করে তার বোন কেমন আছে। এলেন বলে, ভালো নেই, আর ভালো হবে না। এলেন বলে, তোমাকে একটা প্রস্তাব দেই, আমাকে বিয়ে করে ফেলো, তখন তোমার সন্তানদের কেউ অবৈধ বলতে পারবে না। তখন থিও ও লুনা বলে, মা বিয়ে করো না, এলেন ভালো লোক না, তাকে বাবা হিসেবে চাই না। থিও বলে, আমরা ইয়ান আঙ্কেলকে বাবা হিসেবে চাই। তখন হানা ভাবে ইয়ানই তো তাদের সত্যিকারের বাবা, তাকে জানাতে একটা লেটার লেখে। হানা সেই লেটার অ্যাসিস্ট্যান্টকে দেয়। অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বলে, বস, একজন এমপ্লয়ি আপনাকে একটা থ্যাঙ্কস লেটার দিয়েছে। ইয়ান বলে, রেখে দাও, পরে দেখব। ইয়ান বাইরে এসে হানাকে দেখে বলে, কাল একটা বিজনেস ট্রিপ আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। হানা বাচ্চাদের কথা ভেবে না করে। ইয়ান বলে, এক্সট্রা পে করব। তখন হানা বলে, ভেবে দেখব। তারপর বাসার সিন। মিসেস লু বলে, মুনা, তোমার বাচ্চাকে ভালো বিহেভ শেখাবে, আমি দেখেছি সে মেডদের সাথে খুব খারাপ বিহেভ করে। তখন ইয়ান এসে সেখানে হাজির হয়। ইয়ান বলে, কাল বিজনেস ট্রিপে যাব। মুনা বলে, আমিও কি যাব? ইয়ান বলে, এটা বিজনেস ট্রিপ, ফ্যামিলি ট্রিপ না, তুমি বাসায় থেকে বাচ্চা সামলাও। মুনা বলে, হানাও কি যাচ্ছে? ইয়ান বলে, আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে এসো না, পছন্দ করি না। ইয়ান নিজের রোমে হানার চিঠি দেখতে পায়, বাট মুনা চলে আসায় পড়তে পারে না। ইয়ান বাইরে চলে যায়। মিসেস লু আর মেট সেখানে প্রবেশ করে। মিসেস লু মুনাকে সেখানে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, কি করছো এখানে? মুনা বলে, একটু ক্লিন করছি। মিসেস লু বলে, নেক্সট টাইম এই ঘরে আর ঢুকবে না। তারপর মুনা এলেনকে ফোন করে বিজনেস ট্রিপে যাবার প্ল্যান করে। এদিকে হানা তার বাচ্চাদের বোঝায় কিছুদিন নানার বাসায় থাকার কথা। বাচ্চারা বলে, ওখানে যাব না, তারা ভালো না। তখনই সেখানে ইয়ান ও মিসেস লু আসে। মিসেস লু বলে, কি কথা হচ্ছে? হানা বলে, বাচ্চারা গ্র্যান্ডমার কাছে যেতে চাচ্ছে না। মিসেস লু বলে, তোমরা আমার কাছে থাকতে পারো। বাচ্চারা খুশি হয়। মিসেস লু তাদের বাসায় নিয়ে আসে। বাচ্চারা বাসা দেখে খুব খুশি হয়। মিসেস লু বলে, তোমাদের পছন্দ হয়েছে? মিসেস লু বাসায় এসে দেখে মেট পড়ে আছে। মিসেস লু ভিন্সকে বলে, একটা লোক পড়ে আছে, ওঠাচ্ছ না কেন? তখন থিও আর লুনা মেটকে উঠিয়ে দেয়। তখন মেট তাদের রুম দেখিয়ে দেয়। এদিকে ইয়ান ও হানা ট্রিপে পৌঁছে যায়। হানা বলে, আমি আমার রুমে যাচ্ছি। ইয়ান বলে, কোনো অন্য রুম বুক করিনি, তুমি আমার বডিগার্ড, আমার সাথেই থাকবে। মুনা রেগে বলে, এটা হতে পারে না। তখন হানার একটা ফোন আসে। এলেন ফোন করে।
হানা বলে আমি একটু বাইরে থেকে আসছি বলে হানা বাইরে চলে যায় এলেনের সাথে দেখা করতে। এলেন বলে এখানে ইয়ানের স্ত্রী এসেছে, এখানে তোমার থাকা ঠিক হবে না। হানা ভাবে সত্যই এখানে ফিলিংস রাখা ঠিক হবে না। এদিকে মুনা কেকে ড্রাগ মিশিয়ে ইয়ানের দরজায় নক করে। ইয়ান ভাবে হানা এসেছে। দরজা খুলতেই মুনা বলে আমি এবং ভিন্স তোমার জন্যই কেক বানিয়েছি, আসলে তোমাকে ছাড়া ভালো লাগছিল না। ইয়ান বলে কেন তুমি এখানে এসেছ? মুনা বলে আমাকে আগে ভেতরে আসতে দাও, তারপর বলছি। মুনা আরও বলে আমাকে বের করে দিলেই হানা এখানে আসবে না। ইয়ান বলে হানার কি হয়েছে বলে দরজা আটকে দেয়। তারপর ইয়ান হানাকে ফোন দেয়, বাট হানা ফোন ধরে না। হানা ভাবে তাদের পার্সোনাল টাইম নষ্ট করা ঠিক হবে না। আর এদিকে এলেন হানার সাথে জোর জবরদস্তি করা শুরু করে। হানা তাকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। সামনে দেখে আরও কজন গুন্ডা, তাদের মেরে ভর্তা বানিয়ে দিয়েছে। এদিকে ইয়ান সিসিটিভি ফুটেজ দেখে হানার কাছে আসে। ততক্ষণে হানা সবাইকে হাড্ডি কাবাব বানিয়ে রেখেছে। ইয়ান তখন দেখে এলেন ছুরি নিয়ে হানাকে মারতে এলে ইয়ান সামনে আসাতে ছুরিটা ইয়ানের বুকে লেগে যায়। হানা তাকে ধরে কাঁদতে থাকে আর বলে আপনার লাগেনি তো, এভাবে আপনি মরে যেতে পারেন না। ইয়ান বলে ছুরির আঘাতে মারা না গেলেও যেভাবে ধরেছ তাতে মারা যেতে পারি। হানার রুমে নিয়ে এসে চেঞ্জ করে নিতে বলে। হানা তাকে মলম লাগিয়ে দেয়। এই সময় তারা কিছুটা কাছাকাছি চলে আসে। তখন হানা বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, এই কেকটা খাই বলে কেক খাওয়া শুরু করে। কেক খেয়েই হানা ইয়ানের কাছে আসতে শুরু করে। তখন ইয়ান বুঝে ফেলে নিশ্চয়ই এই কেকে ড্রাগ মেশানো ছিল। ইয়ান তখন হানাকে পানি দিয়ে ভিজাতে থাকে। হানা সকালে দেখে সে তার বসের ঘরে। হানা জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। ইয়ান বলে তুমি আমাকে কিস করেছিলে। হানা লজ্জা পায়, সরি বলতে থাকে। ইয়ান বলে সরি কেন, আমার সঙ্গ কি খুব খারাপ? হানা বলে না, আপনার পরিবার আছে, আর কাল যা হয়েছে অনিচ্ছাকৃত। তখন ইয়ান বলে চলো তাহলে ইচ্ছাকৃত করি। তখনই লুনা এবং থিও আসে, বলে তোমরা ডেট করছো নাকি আমাদের রেখে? হানা বলে তোমরা এখানে কিভাবে? লুনা বলে গ্র্যান্ডমা এনেছে। ইয়ান বলে চলো খেতে যাই। খাওয়ার টেবিলে বসে গ্র্যান্ডমা লক্ষ্য করে ইয়ান ও থিওর অ্যাক্টিভিটির মধ্যে মিল রয়েছে। গ্র্যান্ডমার কিছুটা সন্দেহ হয়। গ্র্যান্ডমা বলে থিওর কিছু কথা তোমাকে বলার আছে, তাই এখানে নিয়ে এসেছি, আশা করি কাজে সমস্যা হবে না। হানা বলে আজ পর্যন্ত যা করেছেন আমি খুব কৃতজ্ঞ। হানা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন থিও বলে গ্র্যান্ডমার বাসায় ভিন্সকে দেখেছি, ভিন্স বলেছে ইয়ান আঙ্কেল তার বাবা না। হানা বলে মনে হয় রিলেটিভ। থিও বলে ভিন্সের অনেক বাবা আছে, শুধু আমাদেরই বাবা নেই। হানা মনে মনে ভাবে আছে, বাট বলতে পারছি না। বাসায় ফিরে মিসেস লু অনেক চিন্তায় পড়ে যায়। সে ভিন্স আর ইয়ানি কোনো মিল খুঁজে পায় না। আমার কাছে থিওর অনেক মিল আছে মনে হয়। ভিন্স যদি থিওর মতো ভদ্র অর্ধেকও হতো তাও খুশি হতাম। মিন্ট বলে ঠিক হয়ে যাবে। মিসেস লু ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে মুনাকে যাচাই করেছ? ইয়ান বলে ডিএনএ টেস্ট করে, এই দেখো বলে রিপোর্টটা এগিয়ে দেয়। মিসেস লু বলে তাহলে অফিসিয়ালি সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইয়ান বলে ঠিক আছে। মিসেস লু হানাকে ফোন করে বলে কিছুদিন পরেই আমার নাতির জন্মদিন, তোমরা অবশ্যই আসবে। লুনার থিও খুশি হয়ে বলল আমরা তোমাকে খুব মিস করছি গ্র্যান্ডমা। এদিকে ইয়েন তার পড়ার ঘরে গিয়ে দেখে হানা তাকে যে চিঠিটি দিয়েছিল ভিন্স সেটি পুড়িয়ে ফেলেছে। ভিন্স তখন ইয়েনকে বলে তুমি আমার বাবা না, এ হেট ইউ, আমি গতকাল আমার আসল বাবাকে দেখেছিলাম। মুনা তখনই ভিন্সকে থামিয়ে দেয় এবং তাকে ধমক দিয়ে বলে যেন ভবিষ্যতে সে আর কখনও স্টাডি রুমে না আসে এবং তার বাবার ব্যাপারে কোনো কথা না বলে। ইয়ান বলে আমি অফিসিয়ালি সবার সাথে পরিচয় করিয়ে দিতে একটা পার্টি আয়োজন করেছি, ততদিন তোমার ছেলেকে শিক্ষা দিও। তারপর অফিসের সিন দেখানো হয়। হানা ইয়ানের জন্য চা নিয়ে এসেছে। হানা চেংকে জিজ্ঞাসা করে লেটার পড়েছে কিনা। চেং ইয়ানকে জিজ্ঞাসা করলে ইয়ান বলে তোমার এত ইন্টারেস্ট কেন, লেটার কি তুমি লিখেছ নাকি? ইয়ান চা খেয়ে বলে চা একটুও মজা হয়নি, আরেকবার নিয়ে আসো। হানা চলে গেলে ইয়ান আবার ব্যাপারটা জিজ্ঞাসা করে। চেং সব সত্য কথা বলে দেয়। নেক্সট সিনে দেখানো হয় ইয়ান মুনাকে ডেকে বলে আমার কিছু জরুরি কথা আছে, আমি আসলে অন্য একজনকে ভালোবাসি, তাকে পেতে হলে তোমাকে ডিভোর্স দিতে হবে। যদিও আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নেই, তবুও আমি তোমাকে সারা জীবন চলার মতো টাকা দেব এবং ভিন্সেরও দেখাশোনা করব। পার্টির দিন মুনা থিও আর লুনাকে দেখে ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে হানাকে কোনোভাবেই ভেতরে আসতে দেওয়া যাবে না, আগে ভিন্সকে সবার সামনে ইয়েনের ছেলে হিসাবে পরিচয় করিয়ে দিতে হবে। মিসেস লু হানার সাথে একা কথা বলার সময় বলেন আমি সব জানি, ওদের বাবার পরিচয় আছে, কিন্তু পরিস্থিতির কারণে বলতে পারোনি। আর কতদিন একা সামলাবে? বাচ্চাদের বাবার সাথে কথা বলা উচিত। হানা তখন সিদ্ধান্ত নেয় সে ইয়েনের সাথে সরাসরি কথা বলবে,
কিন্তু ইয়েনের স্টাডি রুমের সামনে গিয়ে হানা দেখে ইয়েন এবং মুনা কথা বলছে, ভুল বোঝাবুঝির শিকার হয়ে সেখান থেকে চলে আসে। পার্টির এক পর্যায়ে ভিন্স থিও আর লুনাকে বুলি করতে থাকে। সে বলে, তোমাদের তো বাবা নেই। থিও তখন রেগে গিয়ে সেখানে থাকা ইয়েনকে দেখিয়ে বলে, ইনিই আমাদের বাবা। ইয়েন স্তম্ভিত হয়ে যায়। হানা ক্ষমা চায়। ইয়েন বুঝতে পারে তার সন্তানদের সঠিক শিক্ষা দিতে সে ব্যর্থ হয়েছে। হানা যখন ইয়েনকে সব সত্যি বলতে যাবে তখন মুনা সেখানে এসে বাধা দেয়। মুনা বলে, তোমরা এখানে কি কথা বলছো? এখনই পার্টি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর মুনা এসে হানাকে বলে, প্লিজ বোন, মার কাছে যাও। মা খুব অসুস্থ, দেখছই তো কত গেস্ট এসেছে, আমি এখন যেতে পারছি না। হানা বলে, ঠিক আছে, আমি ওনাকে 10 বছর মা ডেকেছি, আমি যাব। হানা তখন হাসপাতালে তার অসুস্থ মায়ের পাশে বসেছিল। ঠিক সেই মুহূর্তে অ্যালেন পেছন থেকে লাঠি দিয়ে হানার মাথায় আঘাত করে। হানা যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলে। তখন হানাকে একটা রুমে আটকে রাখে। নেক্সট সিনে দেখানো হয় মেয়েটা একটা কাগজ নিয়ে এসেছে। মিসেস লু কাগজ খুলে অবাক ও খুশি হয়ে যায়। আসলে লুনা ও থিওই ইয়েনের আসল সন্তান। তখন মিসেস লু হানাকে খুঁজতে থাকে। মেট বলে সে হয়তো জরুরি কাজে বাইরে গেছে। এদিকে মুনা বলে, টাইম হয়ে গেছে, পার্টি শুরু করা দরকার। মুনা আরও বলে, কে আমার কথা শোনে? এতদিন আমি একাই আমার ছেলেকে মানুষ করেছি, এখন শুনছি আমাকে ডিভোর্স দিবে, সে অন্য একজনকে ভালোবাসে, আমার ছেলে আবার এতিম হয়ে যাবে। এই কথা শুনে সবাই ইয়ানের খারাপ সমালোচনা করতে থাকে। তখন হানা এসে হাজির হয় আর বলে, সে যা বলেছে সব মিথ্যা। থিও আর লুনা ইয়ানের বায়োলজিক্যাল সন্তান। মুনা বলে, সে মিথ্যা বলছে, তার সন্তান বাস্টার্ড ছাড়া কিছুই না। সে মুনাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মুনা বলে, যত কিছুই করো না কেন, তাই তারা ইয়ানের সন্তান হয়ে যাবে না। তখন মিসেস লু বলে, তাই নাকি? তখন মিসেস লু আরও একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, ভিন্স লু ফ্যামিলির ছেলে না। মুনা বলে, কি বলছে মা? ডিএনএ টেস্ট তো করা হয়েছিল, টেস্ট পজিটিভ, তাই তো আমরা এখানে এসেছি। মিসেস লু বলে, তোমার কাছে যেটা আছে সেটা ভুল, আমার কাছে যেটা আছে সেটা 100% সঠিক। রিপোর্ট দেখে ইয়ান বলে, সত্যই থিও আর লুনা আমার সন্তান, তাহলে সেই 7 বছর আগের সেই মেয়ে তুমি? তখন মুনা জেড পেন্ডেন্টটা দেখিয়ে বলে, এইটা আপনি আমাকে রেখে গিয়েছিলেন, তাহলে কি এইটা ভুল? তখন মিসেস লু মুনার মাকে ধরে নিয়ে এসে বলে, সব সত্যটা বলুন। মুনার মা সব সত্যটা বলে দেয়। মুনাকে পুলিশে ধরিয়ে দেয়। ইয়ান বলে, হানা তুমি সব সত্য জেনেও কেন আমাকে বলনি? হানা বলে, আমি আপনাকে চিঠি লিখেছিলাম, আপনি পড়েননি। ইয়ান বলে, সরি, ভুল হয়ে গেছে। ইয়ান হাঁটু গেড়ে বসে বলে, সত্যই তোমার সাথে মিশেই বুঝেছি তোমাকেই বউ হিসেবে মানতে পারবো, তোমাকে খুব মিস করেছি, বুঝেছি সত্যইকারের ভালোবাসা, তুমি কি আমাকে বিয়ে করবে? লুনা বলে, মা হ্যাঁ বলো। থিও বলে, মা হ্যাঁ বলো। তারপর 1 বছর পরের সিন দেখানো হয়। হানা আবার প্রেগন্যান্ট। থিও, লুনা এবং ভিন্সকে হানাই মানুষ করছে, আর সেই মেয়েটিও সুস্থ হয়ে গেছে। এভাবেই হ্যাপি এন্ডিং হয়। এইবার বলুন গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।